গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মার্চ মাসের 1 তারিখ আর এখন বাজে 11টা 54। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। না, সকালে সেরকম কিছু হয়নি, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, বাট শুয়েছিলাম। আজকে যেহেতু সানডে, তো দীপ্তর ছুটি, তাই আর কি এত লেট করে ওঠা। কারণ প্রত্যেক দিনই তো সকাল সকাল উঠতে হয়, দীপ্তকেও সকাল সকাল উঠে অফিসে চলে যেতে হয়, আর আমাকে সকালে উঠে রান্না করতে হয়। এই সপ্তাহে একটা দিনই ছুটি, সেই দিনই একটু রিল্যাক্সভাবে ঘুম থেকে ওঠা হয় আর কি। তো 12টা বেজে গেল, সকালে এখনও কারোর কিছু খাওয়া হয়নি। তো আমি এখন সরাসরি রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে ঢুকে একেবারে দুপুরের যে রান্নাটা হবে ভাবছি সেটাই করে নেব। আর রান্না করতে করতে হালকা ফুলকো যদি কিছু খাওয়া হয় সেটা করে দেবো, কারণ খিদেও পেয়েছে। ঘুম থেকে দেরি করে উঠেছি, বাট খিদেটা পেয়েছে। কালকে ওই রাত্রিবেলায় হোটেল থেকে খাবার নিয়ে আসা হয়েছিল। ওই হোটেল থেকে খাবার বলতে রুমালি রুটি আর তড়কা। তাও কীরকম, দীপ্তকে বললাম যে বাড়িতে তো আটা নেই, আমি আটা নিয়ে এসে রুটিটা করে নেবো, তুমি বাজার থেকে তড়কা নিয়ে এসো। ও বললো যে না, যখন বাজার থেকে তড়কা নিয়ে আসতেই হবে তাহলে রুটি করো না, রুমালি রুটি নিয়ে আসবো। রুমালি রুটি মানে ওই তো রুমালি রুটি তো ময়দা দিয়ে করে, ওটা তোর বেস্ট, ওটা ওর ভালো লাগে খেতে। আটার কোনো জিনিস ও কেড়েছে না, আর বাড়িতে করলে তো আটা দিয়ে রুটি বানাবো। সেই কারণেই ওই রুমালি রুটি আর তড়কা হয়েছিল। তো এখন আমি রান্নাঘরে আসলাম, দুপুরে রান্নাটা করব। কালকে বাজারে গেছিলাম, এখন 2-3 দিন মানে পরপর আমাকে বাজার যেতেই হচ্ছে টুকটাক কেনাকাটার জন্য, কারণ মা যাচ্ছে না। তো যা কেনাকাটার আমি নিয়ে আসছি। তো এই যে কালকে বাজারে গিয়ে মাশরুম নিয়ে এসেছিলাম। দীপ্ত আমাকে সে প্রায় 2-3 মাস আগে বলেছিল যে মাশরুম ভালো পেলে নিয়ে এসো, খেতে ভীষণ ইচ্ছে করছে। তো এই মাশরুমগুলো নিয়ে আসা হয়েছে। তো আজকে দেখি আপাতত মাশরুম রান্না করব, আর তার সাথে কিছু কি করা যায় দেখি, এখনও ভাবিনি। আজকে ভাতের যে কি হবে বুঝতে পারছি না, কারণ প্রত্যেক দিন তো ভাত বসিয়ে টাইমার দিয়ে রাখি। আজকে টাইমার দিতেই ভুলে গেছি। ভাত বসিয়ে আমি এদিকে কফি করতে লেগে গেছি। কফি করে আরাম করে আমরা ওখানে আমাদের ঘরে 3 জন বসে বসে খাচ্ছি আর গল্প করছি। হুট করে দীপ্ত বলছে কি বসিয়ে এসছো। তারপরে মনে হলো ওরে আমি তো ভাত বসিয়েছি, কিন্তু ভাতের টাইমারটা দিইনি। ইন্ডাকশনের টাইমারটা দিলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো অনেকক্ষণ পরে আজকে বন্ধ করেছে এই ওভেনটা, বাট জানি না তলায় বোধহয় লেগে গেছে, কি জানি কি অবস্থা। তো হ্যাঁ, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে, ভাত তলা একদম লেগে পুড়ে গেছিলো। ভাগ্যিস প্রেশার কুকারটা ব্লাস্ট করে যায়নি, মানে ব্লাস্ট করলে তো বিশাল বড় একটা দুর্ঘটনা হয়ে যেত। মানে আমার সত্যিই খেয়াল ছিল না। আমি সব সময় প্রেশার কুকার বসানোর সময় টাইমারটা দিয়ে দিই, এবার সেই মুহূর্তে কি হয়েছে, ওই চাটা করে ভাবলাম চাটা দিয়ে এসে তারপর আবার গ্যাসটা বন্ধ করব বা কিছু, তো সেই মুহূর্তে তো চা খেতে খেতে সবাই মিলে গল্প শুরু করে দিয়েছি, দেন ভুলে গেছিলাম। আর আজকে রাত্রে আবার ফ্রাইড রাইস করব, তো সেই সবজিগুলো আমি কেটে রাখছি এখন। সবজিগুলো কেটে রাখলে রাত্রে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ রাত্রে তার আগে আমাদের একটু বাজারেও যাওয়ার প্ল্যান আছে আমার আর দীপ্তর। তাই ভাবলাম যদি যেতে হয় তাহলে তো এসে কাটাকুটি করে রান্না করতে অনেকটাই রাত্রি হয়ে যাবে। সেই কারণে দুপুরবেলায় ওই রান্নার ফাঁকে ফাঁকে যখন সময় পাচ্ছিলাম ওই সবজিগুলো আমি সব কেটে রেখেছি। তো সব রান্না কমপ্লিট। রাতে যা রান্না করব সেটাও কোটা বাছা হয়ে গেছে, কিছুটা অর্ধেক এগিয়ে রেখেছি, তাহলে রাত্রের কাজটা তাড়াতাড়ি আমার হয়ে যাবে। আর বাড়িতে তো মা দীপ্ত কেউ নেই, মায়ের ডাক্তার দেখাতে গেছে। আমি এখন যাচ্ছি নিচে, আমার একটা পার্সেল এসেছে, মানে পার্সেলটা আমার না, বাট আমি অর্ডার করছি। 994 টাকা আমি ফোনপে করছি। এই যে পার্সেল, ওপর থেকে দেখে হয়তো বুঝতে পারছো শাড়ি, আর কি শাড়ি সেটাও হয়তো বুঝতে পারছো, কারণ এই শাড়িটা অনেক দিন থেকেই ট্রেন্ডিংয়ে চলছে, সবাই কিনছে সবাই। আমারও কেনার ইচ্ছা ছিল। তো কিছুদিন আগে মানে বাবার ওই কাজের সময় যখন আমার ছোটো ননদ এসেছিলো, মামার শ্বশুরের মেয়ে, তো ওর সাথে গল্প করতে করতে ও বললো যে এই শাড়ি নেবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, চলো বৌদির হয়ে দুই ননদকে দুটো শাড়ি গিফট করি একই রকম। তো এটা হচ্ছে সাথীদের জন্য, আর এইটা হচ্ছে স্মৃতির জন্য। খুলে দেখি। স্মৃতি মানে আমার ছোটো ননদ কিছুদিন পর ঘুরতে যাবে, তো ওখানে গিয়ে শাড়িটা পরবে বলছিল, সেই কারণে ও কিনবে বলছিল। এই যে শাড়ি, সেটা বেশ সুন্দর, কাপড়টাও কিন্তু খুব ভালো, মোটা কিন্তু একদমই নয়। ব্লাউজের পিস তো মেবি থাকবে, হ্যাঁ এইটা হচ্ছে ব্লাউজ পিস, পুরোটা খুলছি না। এই পার্সেলটা এসে ভিডিও করার পর দেখছি আবারও একটা পার্সেলের জন্য ফোন করেছে, তো নিচে এসেছি এখন পার্সেল নিতে। আমার একটা বেডশিটের খুব প্রয়োজন ছিল, একদম সেট, তো সেই ভেবেই অনলাইন থেকে নিয়েছিলাম। প্রিন্টটা তো আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু এটা এসে খোলার পর দেখি যে কোয়ালিটিটা খুব একটা ভালো না, মানে অনেকটাই মোটা, আর পিওর কটন নয়। আর পিওর কটন না হলে কী হয় বলো তো, গরমের টাইমে না ওইটা পাতলে আরও বেশি গরম লাগবে।
তো চাদরটা অবশ্য আমি রিটার্ন করে দিয়েছি, কিন্তু প্রিন্টটা আমার খুব ভালো লাগছিল। তোমরা যদি অনলাইন থেকে কেউ বেডশিট নিয়ে থাকো আর সেটার কোয়ালিটি যদি খুব ভালো হয়ে থাকে, মানে আমি যেরকম বলতে চাইছি খুব পাতলা একদম পিওর কটন যেরকম হয়, তো সেরকম যদি তোমরা নিয়ে থাকো অবশ্যই প্লিজ একটু কমেন্ট সেকশানে লিঙ্কটা দিয়ে দিও, তাহলে আমার খুব ভালো হয়। তারপর আবারও চলে আসলাম রান্নাঘরে, কারণ রাতের রান্নাটা করতে হবে। আর আজকে রাতে অনেক রান্নাই আছে, রান্না করা যেমন তেমন রান্না, জিনিসপত্র কাটাকুটি মশলা কাটা বাছাতেই অনেকটা সময় লেগে যায়। তো আমি এখন বাটন মাশরুমগুলো কেটে নিচ্ছি। আর মাশরুম না মোটামুটি ঠিকই ছিল, কিন্তু ওটা রান্নার পর না একদম অল্প হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে পনির যেহেতু আছে, তাহলে পনির মানে মাশরুম পনির করে নিই, তাহলে বেশ ভালো হবে, কোয়ান্টিটিটা অনেক ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তো তার আগে আবার দীপ্ত বললো যে ওর খিদে পেয়েছে, তো কাজের মাঝে আবার ওকে এবার একটু ম্যাগি বানিয়ে দিলাম। উলুবেড়িয়ার বাজারে সেদিন পনির কিনতে গিয়ে আমি অনেকটাই অবাক হয়েছিলাম, কারণ এখানে পনিরের দাম অনেক কম। এখানে বললো 250 টাকা কেজি পনির। মানে আমার শাশুড়ি মা একটা দোকান থেকে বাজার করে আর কি, মুদির বাজার, ওইখানেই পনির পাওয়া যায়। তো ওখান থেকে নিয়েছিলাম, তো বলে কিনা 250 টাকা। আমি শুনে তো অবাক, কারণ আমাদের ওইদিকে পনির 350-400 টাকা কেজি। লাস্ট যখন আমি কিনি, সিরিয়াসলি বিশ্বাস করবে কি করবে না আমার জানা নেই, বাট আমাদের ওখানে লাস্ট আমি মাঝে মধ্যেই কিনি ওখানে। লাস্ট কিনেছিলাম আমি 400 টাকা কেজি, তার আগে 350 করে কিনতাম। লাস্ট 2-3 বার কিনেছি 400 টাকা করে। তো অনেকটাই আমাদের ওখানে পনিরের দাম বেশি। আর দামের তুলনায় পনিরের কোয়ালিটির পার্থক্য তো অবশ্যই ছিল, কারণ এখানকার পনিরগুলো যখন আমি কাটছিলাম তখন ওই গোল 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 হয়ে মানে ছেড়ে ছেড়ে আসছিলো, বাট আমাদের ওখানে পনির কাটলে একদম স্টিক হয়ে থাকে, মানে যতটা আমি স্লাইস করব ততটাই হবে। বাট এখানে একটু একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, এটাই আমার মনে হলো যে হয়তো এটাই পার্থক্য, বাট তার বেশি কিছু আমার জানা নেই। তো রান্না অলমোস্ট হয়ে এসেছে, আমি এদিকে রান্না করছিলাম আর দীপ্ত মাঝে মধ্যে এসে ওর ফোন থেকে এই সেই দেখাচ্ছিল ভিডিও। মানে ওর যদি সেরকম কোনো ভিডিও ভালো লাগে বা কিছু, আমাকে এসে দেখায় বা পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, এই যে এইদিকে হচ্ছে একদিকে ফ্রাইড রাইস আর একদিকে হচ্ছে মাশরুম পনির। তো এখন বাজে রাত্রি 10টা, আমরা খেতে বসেছি, দীপ্তর খাওয়া হয়ে গেছে, ও খেয়ে পুরো শুয়ে পড়েছে। মানে আজকে এত পরিমাণে খেয়েছে, খেয়েও বুঝতে পারছে না। আজকে রান্নাটা একটু ভালো হয়েছে, তাই বলছে মাঝে মধ্যে এরকম করে ভালো ভালো রান্না করে খাওয়াবে। রান্না করতে ভালো লাগে, হাতের কাছে যদি সব রকম মশলা সব কিছু একসাথে থাকে তাহলে অবশ্যই রান্না করতে ভালো লাগে। এই শোনো না, বলো না কেমন হয়েছে। খুব ভালো। এই দেখো সত্যি কথা বলো বাবু, বললাম কেমন হয়েছে, কেমন লাগলো? ভালো। মিথ্যে কথা বলছো তুমি ক্যামেরার সামনে। এক্ষুনি আমাকে বললো আমি এত খেয়েছি আর বসে থাকতে পারছি না, আমি শুয়ে পড়বো। মাঝে মধ্যে এরকম করে ভালো ভালো রান্না করে খাওয়াবে। তো এখনো স্প্লিটসভিলা দেখছে, কালকের এপিসোডটা দেখছে। আমার দেখা হয়ে গেছে কালকের এপিসোডটা। আমরা দুজনেই এখন স্প্লিটসভিলার ফ্যান হয়ে গেছি। আগে আমি দেখতাম, আমার থেকে নেশা লেগেছে ওর। বুঝ না, সব সময় সব কিছু বলতে হয় না। তো চলো, আমারও অনেক খাওয়া হয়ে গেছে আজকে অল্প অল্প করে খেতে খেতে। হাত মুখ ধুয়ে আসি, বাসন কথা আছে মাজবো, মেজে স্কিন কেয়ার করে তারপর আবার ঘুমোবো, মানে স্প্লিটসভিলা দেখতে দেখতে ঘুমোবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভ্লগে। কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ দীপ্ত অফিস যাবে, ওর অফিস আছে, রান্না করতে হবে। চলো টাটা। ও এটু